সিকিউরিটি গার্ড রোহিত আর ফুলকির হাতে ধরা পড়ে অভিরূপের হাত থেকে নিজের মেয়েকে বাঁচাতে নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সুচন্দার সমাজপতি ফুলকির নামটা নেত্রী হিসেবে যখনই ঘোষণা করা হয় তখন সবাই জয়ধ্বনি দিতে থাকে ফুলকির নামে, আর বলতে লাগলো ফুলকি দাস জিন্দাবাদ, ফুলকি দাস সে আমাদের এলাকার উন্নয়ন করতে পারবে। তারপরে সুচন্দা দিদি বলতে লাগলো এবার আমি রাজমহলের নেত্রী ফুলকি দাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ফুলকি তখন বলতে লাগলো আমি তো তেমন কিছু বলতে পারি না বা তেমন কিছু জানি না, তবে আমি সবার কাছে একটাই অনুরোধ করব, আমি কিন্তু নেত্রী হতে চাইনি। আমি বড়দের সাথে অনেক আলোচনা করেছি, রাজমহল উন্নতি করার জন্য যদি কিছু করতে হয় তবে আমাকে নেত্রী হতে হবে, তাই আমি নেতৃত্বটা পাওয়ার জন্য সুচন্দা দিদির দলে যোগদান করি। সুচন্দা দিদি আমাকে নেত্রী হিসাবে ঘোষণা করেছে, তাতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি চাই আমি যেন সুচন্দা দিদির মাথাটা গর্ভে উঁচু করে রাখতে পারি আর আমি জনসাধারণের জন্য কিছু করতে পারি। যা শুনে জনসাধারণও সবাই খুশি হয়ে যায়। এদিকে সুচন্দা দিদি বলতে লাগলো ফুলকি আমি তোমার কথায় অত্যন্ত খুশি হয়েছি, তোমার উপর আমার পুরোটা বিশ্বাস আছে, একমাত্র তুমিই পারবে দলটাকে ধরে রাখতে। তারপরে সাংবাদিকরা বলতে লাগলো আচ্ছা সুচন্দা দিদি, আপনাকে একটা কথা বলি, আপনি তো আজকাল কোনো মিটিংয়ে যোগদান করেন না, তাহলে আজকে রাজমহলে কি করে আসলেন? তখনই সুচন্দা দিদি বলতে লাগলো হ্যাঁ, আমি কোনো মিটিংয়ে ইদানিংকালে যোগদান করিনি, কিন্তু আজকে রাজমহলে এসেছি কারণ ফুলকির মতো এমন একজন নেত্রীকে আমি হারাতে চাই না। এমন নেত্রী যদি আমাদের দলে যোগদান করে তাহলে আমাদের দলটা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, আর আমি চাই আমাদের দলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং জনসাধারণের জন্য কাজ করতে, তাই আমি আজকে নির্ভয়ে চলে এসেছি এখানে। এরপরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফুলকি তখন বলতে লাগলো সুচন্দা দিদি তোমাকে কিন্তু আজকে কিন্তু মিষ্টি মুখ না করে আমি ছাড়ছি না, আজকে তোমাকে মিষ্টি মুখ করতেই হবে। তখন সুচন্দা বলতে লাগলো ঠিক আছে ফুলকি, তাহলে রাজমহলে চলো। এরপরে সুচন্দা দিদিকে রাজমহলে নিয়ে আসা হয়। ফুলকি তখন বলতে লাগলো জানো সুচন্দা দিদি, তুমি আজকে দিদি ভাই না তোমার জন্য পিঠে পায়েস করেছে, তুমি না পিঠে পায়েস খুব পছন্দ করো, সেজন্য তোমার জন্য বানিয়েছে। তখন এই কথা শুনে সুচন্দা দিদি খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো লাবণ্য সান্যাল আমার জন্য পিঠে পায়েস বানিয়েছে? লাবণ্য তখন বলতে লাগলো এই আর কি, আপনি পছন্দ করেন সেই জন্য বানিয়েছি। তখন সুচন্দা দিদি বলতে লাগলো রাজমহলের বাকিরা সবাই কোথায়, সবাইকে ডাকো, আমি সবার সাথে একটু আলাপ করি। ফুলকি তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি ডাকছি। এই কথা বলতে ধানু তখন বলতে লাগলো না ফুলকি, তুমি পিঠে পায়েসগুলি নিয়ে এসো, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। এইদিকে অভিরূপ হঠাৎ করে বলে উঠে ফুলকি আমি একটা কথা বলি, যে খাবারগুলি রাখা হয়েছে এতক্ষণ পর্যন্ত রাজমহলে সেগুলো একটু চেকিং করলে ভালো হয়, কারণ এই জন্য বলছি সুচন্দা দিদিকে এমনভাবে থ্রেট দিয়েছে তাকে মেরে ফেলার, তাই অনেকক্ষণ পর্যন্ত তো খাবারগুলি এখানে পড়ে রয়েছিল, কে এসেছে কে গিয়েছে সেটা তো আমরা দেখতে পাইনি, তাই খাবারগুলি যদি একটু সিকিউরিটি দিয়ে টেস্ট করানো যায় তাহলে কেমন হয়। তখনই ফুলকি অবাক হয়ে সেই অভিরূপের দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো সত্যিই তো, আমার মাথাতেও সেটা আসেনি, অভিরূপ দাদা কি করে সেটা বুঝতে পারলো? আর অভিরূপ অর্থাৎ রুদ্র তখন বলতে লাগলো ফুলকি দাস কি ভেবেছো সিকিউরিটি দিয়ে চেক করা, তারপর তারপর আমার খেলা শুরু হবে, তুমি এখনো রুদ্ররূপ সান্যালকে চিনতেই পারোনি। এদিকে ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকলে রোহিত তখন বলতে লাগলো এ ফুলকি, ফুলকি হাঁ করে কেন তাকিয়ে আছো, চলো আমাদেরকে কি খাবারগুলি তো নিয়ে আসতে হবে। ফুলকি তখন বলতে লাগলো ঠিক আছে স্যার চলুন। অভিরূপ তখন বলতে লাগলো ঠিক আছে আমিও তোমাদের সাথে যাচ্ছি। এদিকে সিকিউরিটিদেরকেও নিয়ে আসা হয়। এরপরে ফুলকি বলতে লাগলো খাবারগুলি আগে সিকিউরিটিদের দিয়ে চেক করিয়ে তারপর আমি সুচন্দা দিদিকে খেতে দেব। তখন সিকিউরিটিদের মধ্যে থেকে একজন খাবারগুলি খেয়ে দেখে কিন্তু খাবারে কোনো কিছুই ছিল না। তখন বলতে লাগলো খাবারগুলি সবাই ঠিকঠাক আছে। আর সিকিউরিটিদের মধ্যে তখন একজন শ্রমিক নামে যে পার্সোনাল সিকিউরিটি সে বলতে লাগলো ঠিক আছে ম্যাডাম আপনারা তাহলে এখন যান, আমি খাবারগুলি আনছি। ফুলকি তখন বলতে লাগলো স্যার তাহলে চলুন। এই বলে ফুলকি আর রোহিত যখন চলে যায় তখনই অভিরূপ বলতে লাগলো এই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলো, এক্ষুনি কিন্তু কাজটা সেরে ফেলতে হবে, না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। এই বলে অভিরূপ সেখান থেকে চলে যায়। এদিকে খাবারগুলি এনে যখন সুচন্দা দিদিকে দেওয়া হয় সুচন্দা তখন বলতে লাগলো তাহলে আমাকে তাড়াতাড়ি পায়েসটা দিয়ে দাও, আমি খেয়ে আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর পায়েসের বাটিটা যখনই দেওয়া হয় সুচন্দা দিদি খেতে যাবে তখন হঠাৎ করে ফুলকির খেয়াল পড়ে যায় যে পায়েসের মধ্যে কিশমিশ। ফুলকি তখন বলতে লাগলো সুচন্দা দিদি তুমি পায়েসটা খাবে না? সুচন্দা তখন অবাক হয়ে যায় বলতে লাগলো কি বলছো ফুলকি? ফুলকি তখন বলতে লাগলো হ্যাঁ এই পায়েসটা তুমি খাবে না, এটা দিদিভাইয়ের হাতে বানানো পায়েস না। তখনই রোহিত বলতে লাগলো ফুলকি তুমি কি বলছো, তোমার মাথা ঠিক আছে? ফুলকি তখন বলতে লাগলো হ্যাঁ সুচন্দা দিদি পায়েসে কিশমিশ খায় না, আমি একটা ভিডিওতে দেখেছি তাই আমি দিদিভাইকে বলেছিলাম, কি দিদিভাই মনে আছে তো? লাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমার তো মনে আছে, আমি কিন্তু পায়েসে কিশমিশ দিইনি। তখন বলতে লাগলো দেখো এই পায়েসে কিশমিশ, পায়েসের বাটিটা কেউ চেঞ্জ করে দিয়েছে। তখনই বড় রানী বলতে লাগলো কি বলছো ফুলকি,
কি করে সম্ভব, এটা কে করতে পারে? ফুলকি তখন বলতে লাগলো, যখন পায়েসটা টেস্ট করানো হয়েছিল তখনও কিন্তু দিদিভাইয়ের পায়েস ছিল, তারপরে এটা বদল করা হয়েছে, নিশ্চয়ই এটা করিডোরে বদল হয়েছে। তখন সেখানে থাকা সেই সিকিউরিটি গার্ড বলে উঠে, এসব কি বলছেন ম্যাডাম, এসব কি বলছেন, আমরা কেন এই কাজ করতে যাব, আমরা গরিব মানুষ, আমরা পেটের দায়ে কাজ করি। তখন লাবু বলতে লাগলো, ফুলকি উনি আমাদের অনেক দিনে কাজ করে, উনি খুব বিশ্বাসী একজন লোক। তখন ফুলকি বলতে লাগলো, না খাবারটা তো আমার চেঞ্জ হয়েছে, আমি বুঝতে পারছি, আমার ধারণা ভুল হতে পারে না। সুচন্দা তখন বলতে লাগলো, হ্যাঁ খাবারটা যেহেতু চেঞ্জ হয়েছে, কে করেছে এটা ধরতে হবে। এদিকে শ্রমিক ভয় পেতে থাকে আর বারবার করে তার কাঁধে থাকা ব্যাগটার দিকে লক্ষ্য করতে থাকে। ফুলকি সেটা দেখে ফেলে বলতে লাগলো, স্যার শ্রমিককে ধরুন, শ্রমিকের যে ব্যাগটা, সে ব্যাগটা চেক করলে আমরা বুঝতে পারবো। তখনই রোহিত শ্রমিককে ব্যাগটা নিতে গেলে শ্রমিক তখন কিছুতে ব্যাগটা রোহিতকে দিতে চায় না। ফুলকি তখন বলতে লাগলো, স্যার যে কোনো প্রকারে ব্যাগটা আপনি নিয়ে নিন। এরপর ব্যাগটা নিয়ে নিলে ব্যাগটার মধ্যে পায়েসের বাটিটা দেখতে পায়। আর শ্রমিক তখন মনে মনে ভাবতে থাকে কখন সে পায়েসের বাটিটা পাল্টিয়ে দিয়েছিল, কারণ পায়েসের বালতিটা পাল্টাতে তাকে বাধ্য করেছিল অভিরূপ। অভিরূপ তার বাড়িতে গিয়েছিল এবং বলেছিল যে তুমি যদি এই কাজটা না করো তাহলে তোমার মেয়েকে আমি গুলি করে মেরে ফেলবো। আর সেই জন্য বাধ্য হয়ে শ্রমিক এই কাজটা করছে তার মেয়ের জীবন বাঁচাতে। এটা তো কিন্তু ফুলকিরা কেউ জানে না। রোহিত তখন অনেক মারতে থাকে শ্রমিককে আর বলতে লাগলো, বল কেন এই কাজ করেছিস, কেন সুচন্দা দিদিকে মেরে ফেলার চেষ্টা করেছিস, কে বলেছে তোকে, কে বলেছে? কিন্তু শ্রমিক কিছুতে সত্যিটা স্বীকার করে না। তখনই সুচন্দা বলতে লাগলো, পুলিশকে খবর দাও। নানু তখন বলতে লাগলো, ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। এইদিকে বাড়ির সবাই রীতিমতো ভয় পেয়ে যার বলতে লাগলো, কেন এই কাজ করেছো, বলো, সত্যিটা স্বীকার করো। অন্যদিকে অভিরূপ আড়ালে চলে যায় আর আড়াল থেকে ইশারা করে বারবার শ্রমিককে বলতে নিষেধ করে, আর যদি বলে তাহলে সে তার মেয়েকে মেরে ফেলবে। শ্রমিক তখন কি করবে কিছু বুঝতে পারে না। এইদিকে পুলিশও চলে এসেছে, সেখানে পুলিশ চারিদিক থেকে শ্রমিককে ঘিরে ফেলেছে। আর রোহিত তখন বলতে লাগলো, শ্রমিক এখনো সময় আছে, বলে ফেল, ফেল কেন এই কাজটা করেছিস। কিন্তু শ্রমিক ধাক্কা দিয়ে রোহিতকে ফেলে দৌড়ে গিয়ে পুলিশের কাছ থেকে পিস্তলটা হাতে নিয়ে নেয়। আর তখনই রোহিত, ফুলকি সবাই চিৎকার করতে থাকে, শ্রমিক শ্রমিক প্লিজ, শ্রমিক তুই এই কাজ করিস না। কিন্তু শ্রমিক কারো কথা শুনে না। এদিকে সুচন্দা দিদি বলতে লাগলো, শ্রমিক শ্রমিক প্লিজ তুমি এই কাজটা করো না, করো না। শ্রমিক কারো কথা শুনে না। শ্রমিক কি করবে বুঝতে পারছে না। এদিকে আড়াল থেকে অভিরূপ বারবার ইশারা করতে থাকে শ্রমিককে, সে যেন মুখ না খোলে। শ্রমিক তখন নিজের মেয়ের জীবনটা বাঁচাতে নিজের মাথায় নিজে গুলি করে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। যা দেখে ফুলকি, রোহিত এমনকি রাজমহলের সবাই ভয় পেয়ে যায়। আর ফুলকি চিৎকার করে বলতে লাগলো, এটা কি হয়ে গেল স্যার, এটা কি হয়ে গেল। সুচন্দ তখন অবাক হয়ে যার বলতে লাগলো, কেন কেন সে নিজেকে শেষ করে দিয়েছে, নিশ্চয় এর পিছনে কোনো বড় রহস্য আছে, না হলে সে এইভাবে নিজের মাথায় নিজে গুলিটা করবে কেন, নিশ্চয় এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে। ফুলকি তখন বলতে লাগলো, এই শ্রমিক দাদার মৃত্যুর পেছনে কার হাত আছে সেটা আমাদেরকে স্যার খুঁজে বের করতে হবে। শ্রমিক দাদা তো এমনি এমনি মারা যায়নি, নিশ্চয় ওকে কেউ ফাঁসিয়েছে, ও নিজেকে বাঁচাতে এই কাজটা করছে। এদিকে অভিরূপ বলতে লাগলো, কিছুতে ফুলকি দাস আমারকে খুঁজে পাবে না, কারণ শ্রমিক মারা গেছে, শ্রমিক তো নামটাও বলতে পারেনি। এই কথাটা বলতে থাকে, কিন্তু শ্রমিক গুলি করার সাথে সাথে মারা গিয়েছে কিনা সেটা কিন্তু নিশ্চিত হতে পারেনি অভিরূপ। অভিরূপ তো সেখান থেকে চলে গিয়েছে, তারপরে জানতে পারা যায় যে শ্রমিক মারা যায়নি। ফুলকি তখন বলতে লাগলো, স্যার এখন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, শ্রমিকের মুখ থেকে আমাদেরকে জানতে হবে আসল সত্যিটা। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।